কাছের দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আহ আজকে না, প্রতিবাদ জানানোর যখন ভাষা হারিয়ে যায় তখন একটা সমাজ আহ বিশৃঙ্খলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। বাংলাদেশের পুরনো ঢাকায় যা ঘটছে, খুলনায় যা ঘটেছে, যেভাবে করে হেতলে ভয়ঙ্কর ভাবে মানুষকে হত্যা করার পরেও তার সেই লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করা হচ্ছে, আমরা মনে হয় এসব দেখতে দেখতে আমাদের অনুভূতিগুলো হোতা হয়ে গেছে, প্রতিবাদও ভাষা হারিয়েছে। তবু আজকে আমরা দেখছি ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে। কারাই প্রতিবাদ মিছিলগুলো করছে এখন সে নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। ওই সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ছাড়ে, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে, সাধারণ মানুষ যারা আজকে অবরুদ্ধ, যাদের প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে গেছে, তারা অনেকখানি গুমড়ে মরছে। আজকে যেভাবে করে মানুষকে মাথা থেতলে একের পর মৃতদেহটিকেও আছড়ে ফেলা হচ্ছে, সেই দৃশ্য দেখে আমার শুধু বারবারই মনে হচ্ছে যে গত জুলাইয়ে এভাবেই আমরা হত্যা করেছি বাংলাদেশকে। এখন সেই বাংলাদেশের উপর আমরা নৃত্য করছি কিনা ভাবার কি এখনো আমাদের সময় হয়নি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। কোথাও ভুল হলে, আমি অনেক হাজার মাইল দূরে আছি, সেই দূরে থেকে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, সেটিও আপনারা যারা দর্শক রয়েছেন কমেন্টে আমাকে ধরিয়ে দেবেন। আর আমার যারা অতিথি রয়েছেন তাদের কাছেও আগে থেকে অনুরোধ জানিয়ে রাখলাম, আমার এই বোধে, আমার এই প্রকাশে যদি কোথাও ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে একটু বলুন যে আমি ভুল। আমি শুনতে চাই আমি ভুল। আমি যা অনুভব করছি, আমি যা বুঝতে পারছি, যেই বেদনা আমি পাচ্ছি, সেটি ভুল আপনারা বলুন। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় মামুন, আমার সঙ্গে রয়েছেন ব্লগার অ্যাক্টিভিস্ট আসাদ নূর। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। জয় মামুন, আপনি বলুন আমাকে যে আমি ভুল দেখছি, আমি ভুল বুঝছি, আমি আমি যেই কষ্ট বেদনা বেদনা পাচ্ছি এটি ভুল, আমাকে বলুন এটি। আমি খুবই খুশি হতাম যদি আপনি যা বলেছেন সেগুলো ভুল হতো, বা আপনার ধারণা, আপনার বোধ, আপনার দেখা, আপনার অনুভূতি ভুল হতো। কিন্তু আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই যে আপনি ভুল দেখছেন না, এবং আমরা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, যেভাবেই আমাদের পরিচয় আপনি দেন না কেন, বাংলাদেশকে আমরা তো আমাদের অন্তরে ধারণ করি। বাংলাদেশের খারাপ দেখলে আমাদের খারাপ লাগে, এবং সত্যিকার অর্থেই আপনি 5ই আগস্টের কথা বলেছেন। গত বছরের 5ই আগস্টের যে বিপ্লব, অভ্যুত্থান, বা যেভাবেই আমরা সেটিকে ব্যাখ্যা করি না কেন, সাধারণভাবে মানুষের ভেতরে কিন্তু একটা স্বপ্ন ছিল যে বিগত দিনে বাংলাদেশে যে অন্যায় হয়েছে, নিশ্চয়ই যে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক অন্যায় কাজ করে, আওয়ামী লীগও তার বাইরে নয়, এবং তারা যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তাদের অন্যায়ের মাত্রাও পরিমাণও অনেক বেশি। এবং সেই অন্যায়, সেই অবিচার থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, এবং সেই পরিবর্তনের যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে সমর্থন জানিয়েছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে 5ই আগস্টের দুপুর থেকেই, যখন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, তারপর থেকেই বাংলাদেশে যে একটা একটা অবিচারের সংস্কৃতি তৈরি হলো, মবের সংস্কৃতি তৈরি হলো, অন্যায়ের সংস্কৃতি তৈরি হলো, সেই সংস্কৃতি থেকে আমরা প্রায় 1 বছর হতে চললো, আমরা সেখান থেকে বের হতে পারিনি। এবং গণভবনে বা সংসদ ভবনে হামলা করার ভিতর দিয়ে যে যে অপসংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছিল, সেটি এখন আরো বহু গুণে শাখা প্রশাখা মেলে অনেক বড় হয়েছে। এবং এখন আমার তো মনে হয় যে যে কোনো নাগরিক, মানে আমি মানে পজিটিভ অর্থে বলছি না, নেগেটিভ অর্থে, যে কেউ মনে করে যে আপনার সঙ্গে আমার শত্রুতা আছে, আপনাকে আমি রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেলতে পারবো, এই জন্য আমাকে কোনো ধরনের বিচারের মুখোমুখি হতে হবে না, আইনের মুখোমুখি হতে হবে না, বা কোনো জবাবদিহিতার জায়গা বাংলাদেশে নেই। তো এই যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, এটির জন্য তো আসলে আমাদের ছাত্র যুব সমাজ বা আমাদের সন্তানরা জীবন দেয়নি, প্রাণ দেয়নি, বা এই নতুন বাংলাদেশের আন্দোলন করেনি। সেই জায়গা থেকে আমি বলবো যে গত 1 বছর বাংলাদেশে আসলেই হতাশার জায়গা তৈরি হয়েছে। আমি কোনো আশার জায়গা এখানে দেখছি না।
এটুকুই আমার প্রাথমিক বক্তব্য। আচ্ছা নূর, আমি আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখছি। আমি একটু আপনাদেরকে দেখাই, এখনো চলছে এই বিক্ষোভগুলো। হ্যাঁ, এটি এটি চলছে, এটি ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছে এই মুহূর্তে চলছে। আমি যেটু দেখেছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল চলছে আমি দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে চলছে এটি। আমি আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে, কিন্তু এই প্রতিবাদগুলো দেখে আমি আশান্বিত হতে পারছি না। কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে গত আসিয়া নামের 6 বছরের শিশুটি যখন ধর্ষিত হলো, সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠলো। কিন্তু পরে দেখলাম যে যারাই এই প্রতিবাদে অংশ নিয়েছে তারা আসলে একটা প্রলেপ দিতে চাচ্ছে এই এই যেই ঘটনাগুলো দুর্ঘটনাগুলো ঘটছে, যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, তাকে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। গত 16 বছর কি হয়েছে, মানে এটি যেমন বলে একটা লেবেলাইজ করা হয়েছিল, এখন এক একটি ঘটনা ঘটে। ধরেন আমারই লোক আমার বাম হাত অপরাধ করবে, আমার ডান হাত গিয়ে চিকিৎসা দেবে। এই যদি হয় প্রবণতা, এই যাদেরকে আমি দেখালাম যারা এখন বিক্ষোভ করছে, এই বিক্ষোভ দিয়ে কি এই যে অপসংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে তার প্রতিকার কি হবে? না, হবে না। ধন্যবাদ আমাকে জানানোর জন্য। আপনি বিক্ষোভ কার বিরুদ্ধে করছেন এই বিষয়টা যদি না বোঝেন তাহলে ওই বিক্ষোভের কোনো মানে দাঁড়ায়। আপনি আজকের এই দৃশ্যটা নিশ্চয়ই দেখেছেন, পুরান ঢাকার একজন ব্যক্তিকে কিভাবে কি নৃশংস, আমি সেই বিবরণ দেওয়ার সাহসটুকু পাচ্ছি না। এবং আমি অবাক হয়েছি যে যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তারা তো সন্ত্রাসী, খুনি। আশেপাশের মানুষগুলো দেখবেন খুব 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 রিল্যাক্স মুডে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সবাই যার যার কাজ করছে, যার মাথায় বোঝা সে বোঝা নিয়ে যাচ্ছে, যে যেভাবে ছিল, মানে মনে হচ্ছে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। হত্যা, খুন, ধর্ষণ যে দেশে এখন স্বাভাবিক, যে দেশে মানুষ হত্যা, ধর্ষণ এগুলোকে প্রতিবাদ করতে এখন খুব একটা উৎসাহ পাচ্ছেন। আপনি আসিয়ার কথা বলছিলেন, তারপরে কতগুলো ঘটনা আপনাকে প্রশ্ন করলে আপনি বোধহয় তার 10% বলতে পারবেন না, কারণ এত বেশি ঘটছে। আপনি কোনটা রেখে কোনটা করবেন? প্রতিবাদ যদি করতে হয়, প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, কারণ সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো বক্তব্য এইসব বিষয়ে রাখছেন? উনি বক্তব্য রাখবেন, নির্দেশ দেবেন, নিয়ন্ত্রণ করবেন, এটা ওনার দায়িত্ব। দায়িত্ব না পারলে দায়িত্ব ছেড়ে দেবেন। টালবাহানার তো কোনো মানে নেই। আমরা সবাই আহত, ইলেকশন হয় না, বাংলাদেশে ইলেকশন হয় না। এখন ইলেকশন হবে, ইলেকশন তো দূরের কথা, এখন মানুষ বাঁচবে কিনা? আপনি কি মনে করেন এই সরকার ইলেকশনের ঘোষণা দিলে নিয়ন্ত্রণ করতে পারবে? বিএনপি যে ঘটনাটি আজকে ঘটিয়েছে, পাথর দিয়ে দিয়ে যেভাবে, এই ঘটনাগুলোর মানে অতীতটা কি, কোথা থেকে বিএনপি এটা শিখেছে? আওয়ামী লীগ মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কোনো সন্দেহ নেই। বিএনপি কি আওয়ামী লীগের কাছ থেকে এগুলো শিখেছে? মানুষকে দেবে কি? ইলেকশন হওয়ার সময় তারা তাদের যে শিক্ষা, তাদের যে চর্চা, চাঁদাবাজি, ডাকাতি, গুন্ডামি এমন কিছু নেই যে তারা করছে না। তাদের এই চর্চার বহিঃপ্রকাশ তো আমরা দেখবো ইলেকশনের ঘোষণা দেওয়ার পরে। আপনার কি মনে হয় যদি কোনো দেশ ফাংশন করে তাহলে এই কাজগুলো কেউ করতে পারে? এতটা দেখবেন যারা এই আক্রমণটা, মানে আজকের ঘটনাটাই দেই কারণ কালকে এটা আবার আমরা ভুলে যাব, কালকে এই ঘটনা থাকবে না, আরো নতুন কিছু আসবে। আজকেরটাই উদাহরণ থাকুক। পুরান ঢাকার ওই ঘটনাটা দেখলাম, যারা মারছে একের পর এক ওই ব্যক্তির বুকের উপরে দাঁড়াচ্ছে, ইট, বড় বড় ইটের চাকা তো আছেই। তারা কি স্বাধীন? তার মধ্যে কোনো ভয় ডর নেই যে পুলিশ আসবে, আমি চলে যাই, আমার তো কাজ হয়ে গেছে না। তারা মানে উৎসব বানিয়ে ফেলেছে। এই উৎসবের দায় অবশ্যই ইউনূস সরকারকে নিতে হবে। এবং যদি কেউ আন্দোলন করেন, যারা করছেন তাদেরকে ওই, আপনি তো সমুদ্রের মাঝখানে গিয়ে একটা বালতি নিয়ে নৌকার এদিক থেকে পানি নিয়ে ওদিকে দিলে আপনার কষ্ট হবে, আমি দেখে সেটা ব্যথিতই হব, রোদের মধ্যে আপনি খুব কষ্ট করছেন, কিন্তু এটা কোনো আউটকাম নেই। আপনি সন্ত্রাসীদের বিরুদ্ধে করছেন, সন্ত্রাসী তো ঘরে ঘরে সন্ত্রাসী এখন। আমি মনে করি আন্দোলন যারা করছেন তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি না। এখন এই দুই শ্রেণীর মানুষ আন্দোলন করতে পারেন। এক হচ্ছে বিবেকের তাড়নায়, যে আমি এটা সহ্য করতে পারছি না, আমার কিছু করার দরকার, তাদেরকে ধন্যবাদ, তারা বসে নেই। অনেক মানুষকে, আমার অনেক পরিচিত মুখ যাদেরকে আমি বিদ্রোহী মনে করেছিলাম, অনেক সৎ মানুষ মনে করেছিলাম, তারা একদমই চুপ,
কেন চুপ আমি জানি না, কেন চুপ আমি জানি না। এবং আরেক পক্ষ হচ্ছে যে আমাদের বিরোধিতা শত্রু কেন করবে, আমরাই আমাদের বিরোধী হই। মানে আওয়ামী লীগ যেভাবে শেষ নির্বাচনটা করলো আর কি, যে আমার দলেরই পক্ষে বিপক্ষে দুই দল দাঁড়িয়ে আমরাই আর কি। তো এই আন্দোলনের মধ্যে আমরাই পক্ষ আছে, আবার দেখবেন যে কিছু মানুষ যারা মনে করছে এটা প্রতিবাদ করা উচিত করছেন, আবার কেউ হয়তো ট্রেন্ডেও আছেন। কিন্তু এইভাবে আমার মনে হয় দেশ চলতে পারে না, এবং খুব দ্রুত এটা সমাধান করতে না পারলে আমরা যে ঘোষণা সমন্বয়কটা অনেক আগেই দিয়ে দিয়েছিলেন, সশস্ত্র বিপ্লব করবেন, গৃহযুদ্ধ, এগুলো তো আমার কথা না, অনেক আগে শুনেছি, বিশ্বাস করিনি, কিন্তু আমার তো মনে হচ্ছে পথ ওই একটাই বাকি। আমার তো মনে হয় আমরা একটা গৃহযুদ্ধের মধ্যেই আছি। যখন পথে ঘাটে জলাভূমিতে নদী নালা খালে বিলে মানুষের লাশ পাওয়া যায়, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়, তখন আর এই গুপ্ত হত্যা হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হচ্ছে কোনোটারই কোনো ট্রেস থাকে না। এমনকি এই যে আমি শুরুতে বলছিলাম যে আসিয়া নামের যে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করা হলো, কি হলো তার? আন্দোলন করেছিল সবাই, দেখলাম রাজু ভাস্কর্যের সামনে গিয়ে খুব বিক্ষোভ মিছিল মিটিং অনেক কিছু হলো। জয় মামুন তারপরে যেটির কি হলো, কোনো ফলো আপ কি আছে? না, ফলো আপ আছে। ফলো আপ হচ্ছে যে মামলা হয়েছে, মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে, বিচার কাজ চলছে, মানে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেরকম হচ্ছে। কিন্তু আসলে যেই ঘটনাগুলি আমরা প্রত্যাশা করি যে খুব এইসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, দ্রুততম সময়ের মধ্যে বিচার হবে, এবং সেরকম কোনো লক্ষণ আমরা দেখি না। কারণ হচ্ছে কি, আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসাদ নূর যে কথা বলছিলেন যে আসলেই তো এই দেশে তো একটা বিচারহীনতার সংস্কৃতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা একটা মাৎসনায়ের ভিতর দিয়ে যাচ্ছি, এবং সরকারে যারা আছেন তারা তো এই বিষয়ে কোনো রকম গা করছেন না। তারা যে এই যে মব বা এই যে বিচারহীনতা বা এই যে মানুষ যার যা খুশি তাই করে বেড়াচ্ছে, এগুলো নিয়ে সরকারের ভিতরে কোনো মাথা ব্যথা নেই। সেনাবাহিনী প্রধান একবার জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আর এগুলো সহ্য করা হবে না। আমরা তখন খুব আশা নিয়ে তার দিকে তাকিয়েছিলাম, সেনাবাহিনীর দিকে তাকিয়েছিলাম। সেনাবাহিনী কিন্তু এখনো মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে। সেনাবাহিনী চাইলে এগুলোর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, বন্ধ করতে পারে, দমন করতে পারে। কেউ এখন অবশিষ্ট আছেন না, কিন্তু আমি বলছি বাস্তব অবস্থা, যে মানে একদম অন রেকর্ড যে বাংলাদেশে কি হচ্ছে, যে সেনাবাহিনীও কিন্তু কোনো ধরনের কোনো ভূমিকা নিতে আমরা দেখছি না। তো সেই জায়গায় এই যে বিচার হচ্ছে, মানে বিচারহীনতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং মানুষ মনে করছে যে আমি শুরুতেই যেটি বললাম যে আপনার সঙ্গে আমার শত্রুতা থাকলে আপনাকে আমি রাস্তাঘাটে যেখানে খুশি মেরে ফেলতে পারবো, পিটিয়ে মারবো, আপনার ঘরে গিয়ে আগুন দেবো, বুলডোজার দিয়ে বাড়ি পুড়িয়ে ফেলবো, বাড়ি ভেঙে ফেলবো, কেউ আমাকে কিছু বলতে পারবে না। এই যে জায়গাটা, এই ব্যাপারে সরকারের ভূমিকা কি সেটি খুব গুরুত্বপূর্ণ, যেটি আসাদ নূর উল্লেখ করেছিলেন। সরকারকে আমরা দেখি যে নির্বিকার, সরকার এ বিষয়ে কোন রকম মনোযোগী দিচ্ছে না। সরকারের প্রধান দায়িত্ব দেশে আইনের শাসন বিরাজমান রাখা, দেশের নাগরিকের জন্য সুশাসন নিশ্চিত করা, নাগরিকের জানমালের নিশ্চয়তা বিধান করা হচ্ছে প্রাথমিক দায়িত্ব। তারপরে গিয়ে আপনি আসেন সংস্কার, তারপরে অপরাধীর বিচার, নির্বাচন, এগুলো পরবর্তী দায়িত্ব। প্রথম কথা হচ্ছে যে যারা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার, সমান প্রফেসর ইউনূসের অথবা ডক্টর কামাল হোসেনের অথবা বেগম খালেদা জিয়ার কিংবা আপনার আমার নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এক ভোট, এবং আমরা সমান মানবাধিকার নিয়ে এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে বসবাস করি। কিন্তু এখন সরকার সেই বিষয়ে একদমই নিশ্চুপ, এবং সরকার সাধারণ মানুষের যে এই অধিকারহীনতা সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা বরং অনেক বেশি ব্যস্ত হচ্ছে সংস্কার নিয়ে, এবং সরকারের যারা স্রষ্টা, যারা সরকারকে গদিতে বসিয়েছেন বলে দাবি করেন সেই আন্দোলনকারী ছাত্র সমাজ, তাদের বক্তব্য হচ্ছে যে সবার আগে সংস্কার হতে হবে, তারপরে নির্বাচনের আলোচনা হবে। তার মানে হচ্ছে যে সরকার সংস্কারের দিকে যত বেশি মনোযোগী, অন্য কোনো দিকেই এত বেশি মনোযোগী না। হ্যাঁ, মনোযোগী বিচারের দিকে। শেখ হাসিনা এবং ওই সময় তার সরকারে যারা ছিলেন, যারা অপরাধী, তাদের বিচার নিশ্চয়ই হতে হবে। শুধু তো শেখ হাসিনার বিচার না, ওই সময় কেন আজকেও যারা অপরাধ করছে প্রত্যেকের বিচার হওয়া জরুরি। কিন্তু বিচারের আগে তো ভাই, না, আমার কথা হচ্ছে বিচার তো পরে করবেন আপনি, আগে যাতে আরেকটা অপরাধ না ঘটে সেই ব্যবস্থাটা তো আপনি নেবেন। আগে যে অপরাধ ঘটেছে সেগুলোর বিচার আমরা নিশ্চয়ই চাই, সেই বিচার হবে। ৭১ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে যত অপরাধ হয়েছে প্রত্যেকের বিচার হবে। কিন্তু আর যাতে কোনো অপরাধ না ঘটে, আর যেন কোনো মানুষকে পুড়িয়ে মারা না হয়, আর যেন কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা না হয়, যাতে কুপিয়ে হত্যা করা না হয়, বিশ্বজিতের মতো ঘটনা আর না ঘটে, সেই ব্যবস্থাটা তো নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তো সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছেন প্রতিনিয়ত, এবং সরকারের সেদিকে কোনো মাথা ব্যথাও আমরা দেখছি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় আক্ষেপের জায়গা বা কষ্টের জায়গা।
যে মানে যাতে ধরেন আপনি মানে কি দেখে বুঝবেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে? আপনি বলছেন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, রাইট? একটা হচ্ছে গিয়ে ব্যবস্থা নেওয়া, আর একটা হচ্ছে গিয়ে এই অবস্থাকে উৎসাহিত করা। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা হচ্ছে গিয়ে আমি তখনই ব্যবস্থা নিব যখন আমি সত্যি সত্যি এটি দমন করতে চাবো যেন অপরাধ না হয়। কিন্তু সরকার ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তারা তো উৎসাহ দিচ্ছে। একদম, মানে আপনি ঠিকই বলেছেন যে সরকার উৎসাহ দিচ্ছে এবং সরকারের ছত্রছায়াতেও এগুলি করার সাহস পাচ্ছে অপরাধীরা বা সন্ত্রাসীরা বা দুষ্কৃতিকারীরা, যেভাবেই আপনি বলেন না কেন। তাদের রাজনৈতিক পরিচয় কি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিশ্বজিৎকে যারা কুপিয়ে হত্যা করেছিল এই পুরান ঢাকাতেই, তারা ছাত্রলীগ না যুবলীগ না ছাত্রদল, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাছে তারা খুনি অপরাধী, তাদের বিচার হওয়া দরকার। সেই বিচারের প্রত্যাশা আমরা তখন করেছি, বিচারের দাবি জানিয়েছি। জয়মান, এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট, অবশ্যই জিনিসটা উল্লেখ করতে হবে। আপনি যারা বিশ্বজিৎকে হত্যা করেছিল, আজকে এরকম একটি হত্যা দেখে যখন মানুষ প্রতিবাদ করছে, অনেকেই রেফারেন্সটা নিয়ে আসছে যে বিশ্বজিৎকেও তো এরকম করে হত্যা করা হয়েছিল, যেন বিশ্বজিৎকে এরকম করে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগ, তাই এখন বুঝি এটা জাস্টিফাইড। সেই ছাত্রলীগের ফাঁসি হয়েছিল, হ্যাঁ, বিশ্বজিৎকে হত্যা করেছিল তাদের ফাঁসি হয়েছিল, এবং এই সরকারটা আমাদের ছাড়া পেয়েছে, পালিয়ে গেছে কিভাবে? আমি তো বলবো আওয়ামী লীগকে কৃতিত্ব দেওয়া কি উচিত নয়? তারা তাদের একটা রাজনৈতিক সরকার হওয়া সত্ত্বেও তারা তাদের ছাত্র সংগঠনের যারা জড়িত ছিল তাদের ফাঁসি দিয়েছিল। আজকে এই সরকারে এসে সেই অপরাধীরা ছাড়া পেয়ে তো গেছে, উল্টা বিশ্বজিতের মতো প্রতিদিন কাউকে না কাউকে কোথাও না কোথাও হত্যা করা হচ্ছে। না না, এবং ওই সময় হয় কি যে আসলে আমি সুলতানা, একটা জিনিস হচ্ছে কি, একটা অপরাধকে আর একটা অপরাধ দিয়ে জাস্টিফাই করা যায় না কোনোভাবেই। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে একটা অপরাধ ঘটে, হ্যাঁ, একটা অপরাধকে দিয়ে আর একটা অপরাধ কোনোভাবে জাস্টিফাই করা যায় না কখনোই। আওয়ামী লীগ সরকার অন্যায় করেছিল বলে এখনকার সরকার অন্যায় করবে, এটি তো হতে পারে না। আওয়ামী লীগ সরকার অনেক ভালো কাজ করেছে, অনেক খারাপ কাজও করেছে, আমরা সেই আলোচনায় নাই বা গেলাম। এখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, এখন যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের কি প্রত্যাশা। এবং এই সরকারটি একটি অন্যরকম সরকার, এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে শত শত ছেলে মেয়ের জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। তারা অনেক বেশি সুশাসন প্রতিষ্ঠা করবে, মানুষের জীবনের মূল্য করবে। এবং আর আন্দোলনের মামলা, আমি জানি আপনি আন্দোলনে একদম অকণ্ঠ সমর্থন দিয়েছিলেন। আপনার কি মনে হয় যে একটা একটা মানে চক্রান্তের ফাঁদে আমরা জেনে শুনে, না জেনে না বুঝে আমরা একটা ফাঁদে পড়েছি? আমার কাছে মনে হয়, হ্যাঁ, আমি ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম এই কারণে যে তখন আমি আমার নিজের চোখে দেখেছি তো ঢাকা শহরের বাস্তবতা। একজন সাংবাদিক হিসেবে, একজন নাগরিক হিসেবে প্রতিনিয়ত পথে ঘাটে যেরকম বিভৎসতা আমরা দেখেছি, পুলিশের বিভৎস আচরণ, গুলি ইত্যাদি, সেই সময় আসলে বিবেকবান মানুষ হিসেবে ওই সরকারকে সমর্থন করার মতো কোনো নৈতিক অবস্থান কারো ছিল না। মানে আমার কাছে মনে হয় নাই যে যাদের কারো থাকা উচিত না, যারা অন্ধ, যাদের চক্ষু নেই বা যারা একদমই ঠুলি পড়া, তাদের কথা আলাদা। কিন্তু আমার মতো অনেক সাধারণ মানুষ সেই আন্দোলনকে সমর্থন দিয়েছিল ওই সরকারের ওই অন্যায় আচরণের বিরুদ্ধে। এবং আমরা চেয়েছিলাম যে আসলেই এগুলো বন্ধ হোক, এগুলোর যেন চির সমাপ্তি ঘটে বাংলাদেশে, আর কোনো অবিচার ঘটবে না, আর কোনো সত্যিকার অর্থে তারা যখন আন্দোলন করছিল ছাত্ররা, ওরা বলছিল বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলন। তো এখন তো মনে হচ্ছে সবগুলো ফার্স, প্রহসন। এবং এখন তারা সবার আগে এসে কোটা নিচ্ছে, এই জুলাই আন্দোলনের শহীদদের এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। ৭১-এর দেশ যারা স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদেরও যে পরিমাণ কোটা নেই তার চেয়ে বেশি কোটা তারা পেয়ে যাচ্ছেন, এবং তারা কত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখন সবচেয়ে বেশি বৈষম্য কায়েম করছে বাংলাদেশে। এবং গণতন্ত্রের মুক্তির কথা বলে বাংলাদেশে আরো বেশি স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র কায়েম করছে। একটা ফ্যাসিবাদী শাসনকে হটাতে গিয়ে, মানে ফ্যাসিবাদ কোট আনকোট, ফ্যাসিবাদ শব্দটা আসলে এত সহজ নয়, ফ্যাসিবাদের সংজ্ঞা কি সেটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা খুব ভালো মতো এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। শেখ হাসিনা একাই ফ্যাসিবাদ বাংলাদেশে, নাকি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আরো অনেক ফ্যাসিবাদ ছিল, সেটিও বিতর্কিত বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনার তুলনায় এই সরকার কোন জায়গায় ভালো করছে সেটি তো আমাদের বুঝতে হবে, দেখতে হবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে সরকারকে যে আমরা এই জায়গায় ভালো করছি। তো একটা মানুষ, একটা নাগরিক যখন দেশের ভিতরে তার জীবনের নিরাপত্তা পায় না,
আইনের শাসন থেকে বঞ্চিত হয়, বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়, বিনা বিচারে বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে মামলার শিকার হয় এবং তখন জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়, তখন আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এখানে আইনের শাসন বিরাজমান এবং সরকার সেটি করতে চাচ্ছে? তো ৭১ মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলা সেই আলোচনায় নাই বা গেলাম, কিন্তু মূল কথা আমি যেটি বুঝি যে নাগরিকদের অধিকার বা সুশাসন প্রতিষ্ঠা সরকারের প্রাথমিক দায়িত্ব, তারপরে অন্যান্য সংস্কার, বিচার, নির্বাচন আমি মনে করি দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য চতুর্থ দায়িত্ব। কিন্তু প্রথম কাজ হচ্ছে একটা সরকার যখন থেকে দায়িত্ব নিল তখন থেকে দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের অধিকার, বেঁচে থাকার অধিকার, সম্পদের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, স্বাধীন বাক স্বাধীনতার অধিকার, সমাবেশ করার অধিকার, অর্থাৎ আমাদের সংবিধানে যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের সংবিধান আপনি বাদ দেন, সারা পৃথিবীতে মানবাধিকার হিসেবে স্বীকৃত যেসব অধিকার, সেই অধিকারগুলো যদি নিশ্চিত করতে আপনি না পারেন, তাহলে সরকার হিসেবে আপনি চূড়ান্ত রকমের ব্যর্থ। যতই আপনি জ্ঞানের কথা বলেন, সেই জ্ঞানের কথা ধুয়ে তো পানি খেলে মানুষের জীবন বাঁচবে না। একটা নির্বাচনের কথা বলছিলেন, দেখুন এই বর্তমানে যে পরিস্থিতি, এটা অনেক আগে থেকে বলা হচ্ছিল, একদম শুরু থেকেই কিন্তু অনুমান করা যাচ্ছিল। এখন আমরা একেবারে দৃশ্যমান, আমাদের চোখের সামনে এখন এগুলো ঘটছে। বলা হচ্ছিল যে আসলে নির্বাচন যাতে না হয় সেই জন্য দেশে যতভাবে অরাজকতা তৈরি করা যায় সেটা করবে। তখন একটা গৃহযুদ্ধ হলে, একটা যুদ্ধ পরিস্থিতি বা এরকম অরাজকতার মধ্যে থাকলে তখন বলবে যে এভাবে নির্বাচন কেমন করে হবে, যাতে করে নির্বাচনটি না হয়, নির্বাচন বানচাল করার পায়তারা, এরকমটি কিন্তু অভিযোগ ছিল। তো আমরা আজকে যে হত্যাকাণ্ডগুলো দুটি জায়গায়, খুলনায় একটি, পুরান ঢাকায় একটি, এবং প্রতিদিনই কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটছে কোথাও না কোথাও, সেটি কোনো ব্যবসায়ী হোক, আওয়ামী লীগের কর্মী হোক, কিংবা একেবারেই ওই কি তোফাজ্জলের মতো একজন প্রতিবন্ধী হোক, কোথাও না কোথাও প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। তো আসাদুরের কি মনে হয় যে এই ঘটনাগুলো খুবই উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে? এই প্রশ্নটি আমি তুলছি, একটু লম্বা হয়ে যাচ্ছে আমার প্রশ্নটি, তুলছি এই কারণে ৫ই আগস্ট সেনাবাহিনীর একটা সমর্থনেই এই পরিবর্তনটি ঘটেছিল, তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি দেখে পরিবর্তনটি ঘটতে পেরেছিল বিনা বাধায়। তো এখন সেনাবাহিনীর ভূমিকাটি এই এই যে মব গুলোকে উৎসাহিত করছে কিনা, এবং সেনাবাহিনী এখান থেকে কি ফায়দা চায়? আমার মনে হয় না যারা এই যে পরিকল্পিত মানে সহিংসতা তৈরি করার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটি এই ইউনূস সরকারের যারা সমর্থক, যারা তাকে ক্ষমতা এনেছেন বলে তিনি বলেছেন, অর্থাৎ ছাত্র সমন্বয়কদের এই যোগ্যতা বা ক্ষমতা কোনোটি আছে, তাদের ওই চক্রান্তের মধ্যেই এখনো আছে। আমরা তাদেরকে আসলে তো আমরা অনেকে প্রতারিতই হয়েছি। তাদের উপরে নির্বিচারে যখন দমনপীড়ন চলছিল, আমরা সেই দমনপীড়নের বিরুদ্ধে ছিলাম। তাদের টার্গেট ছিল ক্ষমতা, এটা তো এখন পরিষ্কার। এবং তাদের কাপড় চোপড়ের যে পরিবর্তন, গাড়ি হাঁকানো, সবকিছুর একটা, এবং তাদের বেয়াদবির কথা আর বাদ দিচ্ছি। দেখেন, পরিকল্পিত হলে কিছু সাইন থাকে, মানে পরিকল্পিত ব্যাপারটা বোঝেন। বিশ্বজিতের হত্যার কথা বলেছেন, বিশ্বজিতের হত্যাটা পরিকল্পিত ছিল না। সে হত্যার শিকার হয়েছে, তার কাপড় দেখে মনে হচ্ছে সে আইনজীবী। ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা, তারা যাই করবে তাই। বিএনপির আইনজীবী এরকম হেঁটে যাবে কি করে? কুপিয়ে ফেলেছে, মনে হচ্ছে কুপিয়ে ফেলেছে, এক ধরনের মব থেকে কুপিয়ে ফেলেছে। তাকে ওই বিশ্বজিৎকে টার্গেট করে মেরেছে এমন ব্যাপারটা না। আবার দেখেন, ওই সময় যে প্রতিবাদটা করা হয়েছে বিশ্বজিতের হত্যারকে কেন্দ্র করে, ওই প্রতিবাদটা করার কারণেই কিন্তু এটার বিচার নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ তো এত ভালো দল না যে তাদের সোনার ছেলে খ্যাত ছাত্রলীগদের বিচার করবে। মানুষের এই প্রতিবাদের কারণে এটা ঘটেছে। তোফাজ্জলের ক্ষেত্রে সেটা কি ঘটেছে? তোফাজ্জল কিন্তু একইভাবে মবের শিকার হয়েছে, তাকে সন্দেহ করা হয়েছে, যেমন বিশ্বজিৎকে সন্দেহ করা হয়েছিল সে বিএনপির আইনজীবী, এবং তোফাজ্জলকে সন্দেহ করা হয়েছে যে ফ্যাসিবাদের, হয় না যে অনেক কিছুই তো বলে, তার মনে হয়েছে মেরে ফেলেছে। এই যে মনে হওয়া আর মেরে ফেলা, এই জিনিসটা খুবই, এখন যেটা দেখছি এটা খুবই প্রাকৃতিক, এটা কৃত্রিম না। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি দুটো খুনের কথা বলেছেন, আমি একজন ব্যক্তিকে আজকে আহত, বোধহয় উনি মারা গেছেন, আমি জানি না, শিওর না, চাঁদপুরের একজন খতিব, যিনি কিনা আবার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। তিনি গত এক খুতবায়, মাঝে মাঝে তিনি খুতবা দেন, এবং তিনি অবশ্যই ইসলামের বিজ্ঞ একজন মানুষ।
এবং তিনি বলেছেন যে হযরত মুহাম্মদ তিনি ইসলামের বার্তাবাহক। এই কথাটি কেন বলেছেন? ওই এলাকারই একজন, তিনি হচ্ছেন সবজি বিক্রেতা, তার বয়স 50 বছর। তো তার মনে হয়েছে যে না, এইটা তো ইসলামের অবমাননা। তিনি আজকের খুতবার পরে তিনি একটা চাপাতি এবং একটা নোটস নিয়ে এসেছেন। সেই নোটে লেখা আছে নবীর অবমাননাকারীকে হত্যা করা বৈধ, এবং তিনি হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে পুরো মসজিদের মানে ফ্লোর রক্তে লাল হয়ে গেল, এবং সেই খতিবের দেহে পাঞ্জাবি সহ সবকিছু লাল হয়ে গেল, এবং তিনি এখন বেঁচে আছেন কিনা জানি না, কিন্তু খুব গুরুতর আহত হয়েছেন। এই চিত্র আপনি বাংলাদেশে কবে দেখেছেন বলেন তো? আমি এরকম দেখিনি। ধর্ম কেন্দ্রিক আমি মাহমুদ, এটা তো পাকিস্তানের স্টাইল, রাইট? না, এটা আসলে পাকিস্তানের স্টাইল না। এটা শুধুমাত্র পাকিস্তান বা এটা সারা পৃথিবীতেই একটা ইসলামিক ফান্ডামেন্টালিজম বা ইসলামিক টেরোরিজম বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে ধর্মের নামে সহিংসতা করা, ধর্মের নামে প্রাণহানি। সেটা আল কায়দার থেকে শুরু করে ISIS থেকে শুরু করে সারা পৃথিবীতে কিন্তু এই 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 ধারণাটা বিদ্যমান আছে, বিরাজমান আছে। এবং বাংলাদেশেও আমরা দেখেছি বিভিন্ন সময় ব্লগার হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রফেসর হুমায়ুন আজাদের উপরে হত্যাকাণ্ড সেই 2004 বা 5 সালে বাংলাদেশেও এটি ছিল এবং এখনো আছে, সারা পৃথিবীতেই আছে। এবং এটি একটা জিনিস কি যে না, একটু বলতে চাই যে সুলতানা, সেটি হচ্ছে যে রাষ্ট্র যখন এই সন্ত্রাসকে, সেটি ধর্মীয় সন্ত্রাস হোক, রাজনৈতিক সন্ত্রাস হোক বা অন্য যে কোনো ধরনের সন্ত্রাস হোক, রাষ্ট্র যখন এটিকে দমন করার চেষ্টা করে তখন এই সন্ত্রাসীরা কিন্তু একটু ভয়ে থাকে বা তারা প্রকাশ্যে আসতে সাহস পায় না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যেটি দেখেছি যে তার আগ পর্যন্ত যেসব সন্ত্রাসী একটু ভয়ে ছিল বা লুকিয়ে ছিল বা এইসব আক্রমণ করলেও চোরাগুপ্তা করতো, এখন তারা প্রকাশ্যে বের হয়ে এসে রাস্তায় মিছিল করছে, রাস্তায় কলেমা তৈয়বা লেখা পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, এবং তারা বাংলাদেশে হিজবুত তাওহীদ এবং অন্যান্য নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দিচ্ছে, মিটিং করছে, বক্তব্য দিচ্ছে এবং হুমকি দিচ্ছে সরকারকে। এই ঘটনার সাহস কিন্তু তারা 5ই আগস্টের আগে পায়নি। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই সরকারও 5ই আগস্টের পরে যে সরকার ক্ষমতায় এসছে, তারাই এই ঘটনাগুলিকে কোনোভাবেই নিরুৎসাহিত করার চেষ্টা করছে না, তাদেরকে দমন করার চেষ্টা করছে না, বরং তাদেরকে উৎসাহিত করছে। এবং তারা নানাভাবে উৎসাহিত হয়ে, ধর্মীয় গোষ্ঠী কিন্তু এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতাবান। একদিকে জামায়াতে ইসলামী আমাদের 71-এর ঘাতক এক দালাল বা দোসর পাকিস্তানি হানাদার বাহিনীর, তারা রাজনীতিতে সক্রিয় হয়েছে, তাদের ছাত্র সংগঠন সক্রিয় হয়েছে এবং তাদের ছাত্র সংগঠনই বলা হয়ে থাকে বা এখন দাবি করা হচ্ছে কোট আনকোট যে 5ই আগস্টের সময়কার বা জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল শিবিরের। ফলে তাদের হাত ধরে তাদের যারা সহযোগী, তারা এখন সবচেয়ে বেশি ক্ষমতাবান। এবং বাংলাদেশে এখন ধর্মীয় সহিংসতা বা ধর্মীয় সন্ত্রাসবাদ একটা চরম রাষ্ট্রীয়করণ হয়েছে। ধর্মীয় সন্ত্রাসবাদের এই রাষ্ট্রীয়করণ এর আগে বাংলাদেশে কখনো ঘটেনি। আমরা অনেক সরকার দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে মানে স্বাধীনতা পরবর্তী মোটামুটি সবগুলো সরকারই তো দেখার সুযোগ কম বেশি হয়েছে। অনেক সরকারই ধর্মকে ব্যবহার করেছে। এরশাদ সাহেব ধর্মকে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে সংবিধান সংশোধন করেছেন। বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছেন, নির্বাচন করেছেন, জোট করেছেন। আওয়ামী লীগ জামাত বা হেফাজতে ইসলামের সঙ্গে লিয়াজো করেছেন। জাতীয় পার্টি তো সারা জীবনই একটা করেছেন এরকম। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী সন্ত্রাসবাদ বা ধর্মীয় সন্ত্রাসবাদ এই প্রথম বাংলাদেশে ঘটছে। এবং আপনি দেখেন যে 32 নম্বরের হামলা থেকে শুরু করে সব সন্ত্রাসী ঘটনায় বিএনপি বা অন্য অনেকে হয়তো আছে পেছনে, কিন্তু সবার আগে সামনে হচ্ছে, আপনি যাদেরকে দেখবেন তারা হচ্ছে কোট আনকোট তারা কোনো না কোনো ধর্মীয় গোষ্ঠীর পরিচয়ে সামনে আসছে এবং তারা নিজেদেরকে ইসলামের সেবক, ইসলামের খাদেম এইসব পরিচয়ে সামনে আনছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে বাংলাদেশ কি এই ইসলামের নামে সন্ত্রাসবাদের জন্য, ধর্মীয় কি বলে আক্রমণের জন্য এই বিপ্লব বা এই অভ্যুত্থান করেছিল বাংলাদেশের ছেলেমেয়েরা? বা এই আন্দোলনের জন্য কি আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছিল? সেটি তো না। তার মানে হচ্ছে যে একটু আগে আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা তো আসলে প্রতারিত হয়েছি। আপনার মনে থাকার কথা বা আমাদের সকলের মনে আছে যে 5ই আগস্টের আগে যখন জুলাইয়ে আন্দোলন চলছে, তখন একবার শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আন্দোলনের আহ্বান জানালেন এবং তারা ফেসবুকে নানা জায়গায় দেয়ালে লিখলেন যে রক্তের দাগ শুকায় নাই, রক্তের উপর দিয়ে আলোচনায় আমরা যাব না। তার মানে কি? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কপি করে। এবং তখন তারা মানুষকে নিজের মতো করে মানুষকে দলে টানার জন্য কখনো বঙ্গবন্ধু, কখনো জিয়াউর রহমান, কখনো এই দেশের সকল স্বাধীনতাকামী নেতৃবৃন্দের
বক্তব্যকে, আদর্শকে, উদ্দেশ্যকে, কথাকে নিজেদের মতো করে প্রচার করেছেন। তার মানে আমরা ধরে নিয়েছিলাম তখন দেশের বোকা মানুষ, আমরা যারা সাধারণ আমজনতা, বোকা জনগণ, আমরা ধরে নিয়েছিলাম যে এরা বোধহয় বঙ্গবন্ধুর আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, মানে প্রত্যেকের বঙ্গবন্ধুর খারাপ দিক না, জিয়াউর রহমানের খারাপ দিক না, যার যতটুকু ভালো সেটুকু নিয়ে তারা সামনে আগাতে চায়। কিন্তু এটি যে পুরোটাই একটা মুখোশ ছিল, এটি পুরোটাই যে একটা ভণ্ডামি ছিল, এটি পুরোটাই যে একটা ক্যামোফ্লেজ ছিল, সেটি তো আমাদের বুঝতে আসলে 5ই আগস্ট দুপুরের পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যখনই শেখ হাসিনার পতন হলো তখনই আমাদের সামনে এদের আসল চেহারা বের হয়ে আসলো। এবং এরা অনেক সিনিয়র সাংবাদিক, অনেক ভালো সাংবাদিক, আপনাদেরকে দেখে আমরা অনেক সাংবাদিকতা শিখেছি। আপনি কেমন করে বুঝতে পারলেন না যে এইটা এরা মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী চক্র? না, সেটা আমি যতই বড় সাংবাদিক হই না, ভালো সাংবাদিক হই না, অভিজ্ঞ সাংবাদিক হই, আমার মতো তো আসলে অনেকেই বুঝতে পারেননি। আমি তো রাজনীতির মানুষ না, আমি জীবনে কোনোদিন ছাত্র রাজনীতিও করিনি, ফলে আমার পক্ষে এটা আসলে রাজনীতির এই মারপ্যাচ বোঝা সম্ভব না। আমি মনে করি যে এখানে একটা আমাদের রাজনৈতিকদের ব্যর্থতা আছে, তার চেয়ে বড় ব্যর্থতা আছে গোয়েন্দা সংস্থার। আমাদের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা, সেটি আমরা যদি সেই 1975 সাল থেকে শুরু করি এবং 75 সাল থেকে আজকে পর্যন্ত আমি সব জায়গায় দেখি যে আমাদের গোয়েন্দা সংস্থা সরকারকে সেই রিপোর্টগুলি দেয় যেই রিপোর্ট দেখলে বা শুনলে সরকারের প্রধান ব্যক্তি খুশি হবেন, মানে তিনি বা তারা অখুশি হবেন সেরকম কোনো রিপোর্ট তারা দেন না, বা তারা সংগ্রহ করতে পারেন না, আমি জানি না। কিন্তু এই গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে সাংবাদিক হিসেবে আমাদের সংবাদ মাধ্যমেরও ব্যর্থতা আছে, যে আমরা কেউই এগুলির কোনো কিছু টের পাইনি। আমরা সত্যিকার অর্থে এদেরকে মনে করেছিলাম যে এটা কোটা সংস্কারের আন্দোলন বা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এটি যে আসলে বাংলাদেশের ইতিহাস মুছে দেবার আন্দোলন, স্বাধীনতা ধ্বংস করার আন্দোলন, 71কে ধুলায় মিশিয়ে দেবার আন্দোলন, বঙ্গবন্ধুকে অস্বীকার করার আন্দোলন, সেটি আসলে আমরা বুঝিনি। আমরা শুধু বুঝেছিলাম যে শেখ হাসিনা সরকারের যে অন্যায় অবিচার আছে সেগুলির বিরুদ্ধে আন্দোলন। সেটি আমি এই ব্যর্থতা স্বীকার করতে আমার সামান্যতম কোনো কুণ্ঠা নেই। আমি স্বীকার করি যে সেটি আমরা বুঝতে ভুল করেছিলাম। আসাদ নূর, আমার মনে হয় এই ভুলটা অনেকেই করেছে, কারণ মামুন ভাই এটা দোষেরও কিছু নেই। একজন পেশাদার সাংবাদিক, তাই না? দোষের কিছু না এই কারণে যে আমার দেশের পুলিশ আমার দেশের শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করছে, এইটা তো কোনো সুস্থ বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এবং আপনি বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করা হয়েছে, রক্তের দাগ শুকায় নাই, আমি জানি বঙ্গবন্ধুর ডায়লগ, রাইট? তো এইভাবে করে আমাদের জাতিগত কোড ব্যবহার করে আমাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছে। কারণ আমরা আমি যে কথাটি বললাম, যে আমি যখন দেখবো আমার সন্তানকে আমার পুলিশ হত্যা করছে, এটি আমাদের আমরা মেনে নেওয়ার মতো জাতি নই। আমরা সবাই রাস্তায় নেমে যাবো, এবং সেটিই হয়েছে। এই যে একটা দীর্ঘ পরিকল্পনা, কেন তখনকার সরকার মানুষকে বোঝাতে ব্যর্থ হলো? অনেক ধন্যবাদ। আমি আমার আগেরও একটু বক্তব্য আছে, ওটা একটু বলবো। প্রথম হচ্ছে যে তারা ব্যর্থ হয়েছে কারণ তারা দানবে পরিণত হয়েছিল। তারা দানবে পরিণত হয়েছিল বলেই জয় মামুন ভাই বলি, সুলতানা রহমান বলি, আর যার কথাই বলি না কেন, যাদেরকে অনেকে এখন লালবদর আলবদর বলে গালাগালি করে, আমাকেও করে, তো এই আমরা তো এর চেয়ে বড় একটা দানব আওয়ামী লীগকে দেখেছি। ওই দানবের সামনে আসলে এদের বোঝা যায়নি। আর এরা যেহেতু খুব মাঠ থেকে উঠে আসা মনে হয়েছে এবং তাদের আন্দোলনের দাবিগুলো যৌক্তিক ছিল, আমরা সমর্থন দিয়েছি, এটা কারোর অন্যায় নয়। হ্যাঁ, আমরা প্রতারিত হয়েছি, আমি প্রতারিত হয়েছি। আমি যদিও শেখ হাসিনার পতন চাইনি, কারণ আমি জানি ওই এক দফা ওই পতন হলে এখানে জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে, এবং তাদের সময়কালটা আমার দেখার দুর্ভাগ্য হয়েছিল। মানে 2001 থেকে 2005 বলেন বা এর আগেও, মানে আমি ওই ছাত্র জীবনে আমি দেখেছি। বাংলাদেশে যারা সাংবাদিকতার আইকনিক ক্যারেক্টার, তার মধ্যে অবশ্যই জয় মামুন ভাই। মানে আমাদের শৈশবে মাইক্রোফোন হাতে নিয়ে তখন জয় মামুন ভাইয়ের দাঁড়ি ছিল না, হিরোর মতো দাঁড়ানো, মানে তো আমি জয় মামুন ভাইকে মানে খুব শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েই বলতে চাই যে ভাই, আপনাদের কাছ থেকে আমরা শিখেছি যে সাংবাদিকতার মানে এটা না যে কারোর বক্তব্য তুলে ধরা, ফ্যাক্ট তুলে ধরা, আপনি বের করবেন কি হয়েছে। তো এইটা আবার জুলাইয়ের সময় আপনি যদি ওই এদের উদ্দেশ্য কি বের করার চেষ্টা করেন, আসলে সম্ভব ছিল না। কারণ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই যারা বলে, যারা পুরো গণজাগরণ মঞ্চের যে অসহিংস আন্দোলনটাকে পুরো কপি পেস্ট করেছে, মাথায় পতাকা বাঁধা। আপনি দেখেন গণজাগরণ মঞ্চের মানে আমাদের দেশপ্রেম যে গানগুলোতে জাগ্রত হয়,
ধনধান্যে পুষ্পে ভরা, এই যে গানগুলো নানান কণ্ঠে এগুলো তো বাজানো হয়েছে। আমি আমার একজন খুব কাছের শিক্ষক, তার একটা শেয়ার করা ভিডিও দেখছিলাম, তিনি জুলাইয়ের 17 তারিখ এই ভিডিওটা, সেখানে যে স্লোগানগুলো দেখলাম সেগুলো তো প্রগতির স্লোগান ছিল, সত্যি বৈষম্যের বাইরে দাঁড়িয়েছিল তারা। সেই মুখদের কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ ওই ম্যাটিকুলাসলি ডিজাইনের যে অংশ, যে আউটপুট, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। দেখুন, আপনাকে বুঝতে হবে টার্গেটেড আক্রমণ কোনটার কোনটা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ধর্মীয় মৌলবাদী, এরা এখন প্রকাশ্যে তাদের ফ্যানাটিসিজম ছড়াচ্ছে, এদের ব্যাপারে কোনো ব্যবস্থা? উনি বললেন সবারই তো বাক স্বাধীনতা আছে, সবার কথা বলবে। কথা বলা মানে এখন ধর্মীয় সন্ত্রাসীদের কথা বলার মানে হচ্ছে আজকে খতিবের সাথে যেটা করা হয়েছে, এটা হচ্ছে তাদের কথা বলার স্বাধীনতা। এবার হচ্ছে বিবেক কোথায়? আপনাকে আমি সাংবাদিকতার ছাত্র নই, কিন্তু আপনারা দুইজনই বুঝবেন, যেহেতু এটা এই বিষয়ে আপনারা খুবই 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 যোগ্যতা সম্পন্ন মানুষ। মসজিদের কমিটি নিয়ে ঝগড়াঝাটি হয় আমরা শুনেছি, তারা করে ঝগড়াঝাটি, দুই পক্ষ তৈরি হয়ে যায়, বা দুইটা গ্রাম এক হয়ে তারা মসজিদের মধ্যে তর্কাতর্কি করে, এটা হয়। কিন্তু একজন সবজি বিক্রেতা একটা চাপাতি হাতে নিলেন এবং একটা নোটস নিয়ে এসে তিনি মসজিদে ঢুকলেন, ওই নামাজের পরে ওই মসজিদের খতিবকে কোপালেন। এইটা কিন্তু চারটিখানি বিষয় না, এটা একটা বড় একটা সাইন। খেয়াল করে দেখেন, আপনি একজন রাজনীতিবিদকে মঞ্চে উঠে একটা জুতো মেরে দিতে পারবেন, পরে যদি আপনি তার অনুসারীদের কাছ থেকে আপনি আঘাতপ্রাপ্ত হবেন, কিন্তু একজন ধর্মীয় নেতা বা একজন ইমামের গায়ে হাত তোলা, এটা আসলে ওই মসজিদের সবাইকে মেরে, বা মানে এমন কোনো ক্ষমতাবান যেতে হবে তার হাতে হয়তো কোনো বড় কোনো বোমা। এছাড়া তো আমি এই ঘটনা দেখিনি বাংলাদেশে, একজন খতিবকে কুপিয়ে চলে আসলো সে, মানে এটা কি করে সম্ভব? এই সাহসটা কোথায় পেল? এইটা হচ্ছে সাইন। এখন বাংলাদেশে যে যা মনে করে তাই করতে পারে। জয় মামুন ভাই উদাহরণ টেনেছিলেন, ডক্টর হুমায়ুন আজাদের উদাহরণ, ব্লগার কিলিং এর উদাহরণ, সেগুলো টার্গেটেড কিলিং ছিল, কিন্তু চোরাগুপ্তা, পেছন দিক থেকে আক্রমণ। এরকম মসজিদে ঢুকে বুক ফুলিয়ে গিয়ে একজন কুপিয়ে চলে আসা এরকম ছিল না। জঙ্গিরা সবসময় এরা কাওয়ার্ড, এরা চোরাগুপ্তা হামলা করে, এরা জানিয়ে কিছু করে না, গোপনে এসে আপনাকে তাদের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য আপনাকে হত্যা করাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে করে, তাই হত্যা করে। এভাবে আমি আর যে কেউ হত্যা হয়ে যেতে পারে, এটা জানি, কিন্তু এইভাবে মানে সবার সামনে গিয়ে তো এই কাজটা করেনি। আপনি যতগুলো হত্যা দেখেন, পুরো ইয়ে দেখেন, এদের 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 কিছু সাইন ছিল। একজন সবজি বিক্রেতা, তার মনে হয়েছে যে নবীকে অপমান করেছে, সে গিয়ে খতিবকে কুপিয়ে চলে আসলো। এই সাহসটুকু রাষ্ট্র তাকে দিয়েছে, এবং এই সাহস দেওয়ার কারণে আজকে আমরা যে পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতির জন্য আসলে এখন ভবিষ্যৎ খুব অন্ধকার বলে মনে করি। এবং আপনি বলছিলেন যে আমি দুঃখিত, আপনার ওই প্রশ্নটা বোধহয় আমি টাচ করে গেছি, যে এখন কি হবে, মানে এই থেকে পরিত্রাণের। ওটার উত্তর আপনি মোটামুটি একটা দিয়েছেন। এটা যে আপনি বলছেন যে এটা অনেক সাহসের বিষয় যে একজন ইমামকে এভাবে আঘাত করা। মামুন ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মেট্রো রেলের যেই পিলার গুলো, সেই পিলারে অনেক রকম পেন্টিং ছিল, গ্রাফিতি ছিল, রাইট? সেখানে ব্লগারদের যেই পেন্টিংটা ছিল ব্লগার হত্যা নিয়ে, সেইটা কিন্তু মুছে দেওয়া হয়েছে। এবং আচ্ছা, এখন এটা না না এটার প্রসঙ্গে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে শুধুমাত্র এই পেন্টিং মুছে দেওয়া একটা বড় ঘটনা আমার কাছে মনে হয় না। আপনি বাংলাদেশের সকল জায়গা থেকে মুক্তিযুদ্ধের পেন্টিং মুছে দেওয়া না, এটা একটা ইন্ডিকেশন কিনা যে সরকার, এই যে একজন ইমামও যে এই সরকারের কাছে নিরাপদ নয়, ওইটার একটা ইন্ডিকেশন কিনা? কারণ আপনি অন্য পিলার গুলো আছে, শুধুমাত্র ব্লগারদের যেটি, ওটি আপনি মুছে দিয়েছেন চাপে। এই না না এখন আমি বলি সুলতানা, আমি বুঝতে পেরেছি কথাটা হচ্ছে যে অন্য পিলারগুলিতে তো ফুল পাখি লতা পাতার ছবি আছে, সেখানে তো কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যেখানে ব্লগারদের ছবি আছে সেটি মুছে দিতে হবে, কারণ ব্লগারদের যারা হত্যা করেছে তারা তো এই সরকারের সহযোগী, তারা তো এই সরকারকে ক্ষমতায় এনেছে। এবং জেল থেকে বের হওয়ার থেকে শুরু করে 5ই আগস্টের আগে আপনি দেখেছেন যে তারা বন্দুক নিয়ে AK-47 রাইফেল নিয়ে বলেছে যে আমরা তো এই দেশ স্বাধীন করেছি। নারী নির্যাতনকারী একজনকে ধরলো না, সে বলেছে যে আমি তো অস্ত্র জমা দিয়েছি অমুক ভাইয়ের কাছে, আমি তো গুলি করেছি 5ই আগস্টের আগে, তো আমাকে কেন গ্রেফতার করবে? তার মানে হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, এবং তাদের প্রতি এই সরকারের একটা কঠিন দায়বদ্ধতা আছে, ঋণ আছে। ফলে এই সরকার তাদের বিরুদ্ধে কখনোই ওইরকম শক্ত আইন প্রয়োগ করবে না বা শক্ত ব্যবস্থা নেবে না। এবং আরো পরিষ্কারভাবে যদি বলি যে জামাত শিবির এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। জামাত ইসলামী
রাজনৈতিকভাবে তারা একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের যে আদর্শ, সেই আদর্শ তো বাংলাদেশের এইসব মুক্ত বুদ্ধির সঙ্গে যায় না। তারা তো চিরকালই এইসব মুক্ত বুদ্ধির বিরোধিতা করে এসছে, এবং এইসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, ব্লগার হত্যা ইত্যাদি, তাদের বহু জনের ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি জামাত শিবিরের। ফলে এই সরকার আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমি পরে ভুলে যাবো দেখে প্রশ্নটি করছি। আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন নোবেল প্রাইজ পেলেন, আপনি তখন এটিএন বাংলায় ছিলেন। আমার মনে আছে আপনি লাইভ করেছিলেন, এবং তখন তো লাইভ এত এত ছিল না, অল্প স্বল্প লাইভ তখন হতো, এবং খুবই নিয়মতান্ত্রিক ভাবে লাইভ গুলি হতো। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেলেন, আপনি তাকে জড়িয়ে ধরে সেই লাইভ করেছিলেন, তার সঙ্গে আপনার অত্যন্ত ভুল একটু কারেকশন, আমি ওনাকে জড়িয়ে ধরিনি, উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। ভিডিও এখন গাঁদা ফুলের মালা গলায়, এখন আমার চোখে লেগে আছে সেই গাঁদা ফুলের মালা গলায় ছিলেন উনি, রাইট? খুবই একটা বাংলাদেশের জন্য একটা অনেক আনন্দের দিন ছিল, এবং আপনার সঙ্গে অনেক ভালো সুসম্পর্ক তার ছিল। আপনি কি কোনোদিনও অনুমান করতে পেরেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করবে? সোজা উত্তর হচ্ছে না, আমি কখনো এরকম ভাবিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি অসম্ভব শ্রদ্ধা করতাম। উনি যখন গ্রামীণ ব্যাংকের এমডি, তখন থেকেই ওনার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক। আমি গ্রামীণ ব্যাংকের উপরে, ওনার মাইক্রো ক্রেডিটের উপরে অসংখ্য রিপোর্ট করেছি, বহু জায়গায় গিয়েছি বাংলাদেশের গ্রামে গঞ্জে। ওনাকে ছাড়া গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট নিয়ে যারা উপকৃত হয়েছেন সেই নারীদের উপরে, বা ব্রিটেনের রানী স্পেনের রানী সোফিয়া বাংলাদেশে এলেন, এরকম অনেকে এসছেন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখতে, আমি তাদের সঙ্গে গিয়েছি, প্রফেসর ইউনূস ছিলেন, রিপোর্ট করেছি। এগুলো বললে না এখন মনে হবে যে আমি বোধহয় এক ধরনের ওনার দোসর, কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি না, সাংবাদিক হিসেবে বলছি যে এগুলো আমার জন্য খুবই উজ্জ্বল স্মরণীয় স্মৃতি, গর্বের বিষয়। এবং প্রফেসর ইউনূস যেদিন নোবেল পুরস্কার নিলেন নরওয়ের অসলোতে, সেদিন বাংলাদেশের ৩-৪ জন সাংবাদিক সেখানে গিয়েছিলেন, আমি তাদের মধ্যে একজন। শাইখ সিরাজ ভাই ছিলেন চ্যানেল আই এর, এরকম আরো কয়েকজন ছিলেন। তো তখনও কিন্তু আমরা আমি সেই প্রেস কনফারেন্সে, যেখানে সারা পৃথিবীর সব বড় বড় সাংবাদিক, সেখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, এবং উনি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এবং আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি উত্তরটি বাংলায় দেন, কারণ আমার অডিয়েন্স তো বাংলায় শুনতে আগ্রহী। উনি সেই উত্তর দিয়েছিলেন, এবং সেখানে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। এবং তারপরে যখন 2007 সালে উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন, এরকম একটা আলোচনা হলো। আমার মনে আছে যে আমি ওনাকে সরাসরি ফোন করেছিলাম 111-এর একদিন দুদিন আগে, যে এরকম স্যার শুনলাম আপনি দায়িত্ব নিচ্ছেন। তো উনি আমাকে যেটি বলেছিলেন যে হ্যাঁ, এরকম একটা আলোচনা ছিল, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, মানে তখনকার অ্যাম্বাসেডর ইত্যাদি, আমি মানা করে দিয়েছি। তো উনি আমাকে বললেন, তোমার কি মনে হয় ভুল করলাম না ঠিক করলাম? এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু প্রফেসর ইউনূস এখনো জীবিত, আমিও জীবিত, এটি আমি মিথ্যা বলছি না, অন রেকর্ড বলছি, যে প্রফেসর ইউনূস আমাকে বললেন, তোমার কি মনে হয় ভুল করলাম না ঠিক করলাম? তা আমি বললাম, স্যার আপনি সম্মানিত মানুষ, রাজনীতি ভেজালের জায়গা, আমার মনে হয় আপনি ঠিকই করেছেন, এইসব সরকারের মধ্যে যাওয়া আপনার ঠিক না। তো যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। ব্যক্তিগত জায়গা থেকে আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি বা করতাম। আমি খুবই আশান্বিত ছিলাম যে যখন যাই হোক 5ই আগস্টে যাই হলো বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো, এবং যখন 8 তারিখে প্রফেসর ইউনূস আসলেন এবং উনি শপথ নিলেন বঙ্গভবনে, আমি সেই রিপোর্টার হিসেবে সেই অনুষ্ঠানে কভার করতেও গিয়েছিলাম, তখনও ওনার সাথে আমার দেখা হয়েছে। এবং আমি ভেবেছিলাম যে উনি দায়িত্ব নেওয়ার পরে, এবং আরো অবাক করা কাণ্ড আমি বলি এখানে, একটু সময় যদি আপনার থাকে 1 মিনিট, যে প্রফেসর ইউনূসের 71 সালের ভূমিকা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, কিন্তু আমি জানি যে তিনি 71 সালে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন। তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি বা কোনো একটা উচ্চ শিক্ষার্থী ছিলেন, এবং সেখানে তারা কাজ করেছেন। তিনি তার সঙ্গে আমাদের প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ওনারা একসঙ্গে কাজ করেছেন বাংলাদেশের পক্ষে। তিনি একটা পত্রিকা সম্পাদনা করতেন, তিনি লেখালেখি করেছেন। ফলে প্রফেসর ইউনূস কোনোভাবেই রাজাকার না, বা পাকিস্তানপন্থী না, বা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি না। তিনিও বঙ্গবন্ধুর নামে, জয় বাংলার নামে, বাংলাদেশ স্বাধীনতার নামে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমি যখন দেখলাম 8 তারিখে উনি দায়িত্ব নিলেন, ভাষণ দিলেন, আমি আশা করেছিলাম যে তিনি একটি হয়তো ইতিবাচক বাংলাদেশের দিকে নিয়ে যাবেন, শেখ হাসিনার সরকারের অপরাধগুলোকে বিচার করবেন, একটা নতুন বাংলাদেশ গড়বেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা যেটি বুঝায়। তিনি যেহেতু নিজে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুকে তার জায়গায় রেখে, আরো সকল জাতীয় নেতাকে তাদের জায়গায় রেখে তিনি তার মতো কাজ করবেন। কিন্তু আমি খুবই হতাশ হলাম
যে প্রফেসর ইউনূসের সরকারের আমলেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিগৃহীত হলো 1971, সবচেয়ে বেশি নিগৃহীত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি আমার জন্য খুবই দুঃখের ঘটনা। সেটা তো শুধু নিগ্রহের জায়গা। হ্যাঁ, ধরেন হতে পারে যে শেখ হাসিনার আমলে তিনি অনেক নানান ভাবে চাপের মধ্যে ছিলেন, নিগৃহীত ছিলেন, মামলা মোকদ্দমা ছিল, অনেকে মনে করছিলেন যে এটা একটা প্রতিশোধের ব্যাপার কিনা। হ্যাঁ, না না, সেটা তো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উনি যা খুশি তাই করুন, বঙ্গবন্ধু তো ওনার কোনো ক্ষতি করেননি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71 ইতিহাস তো ওনার কোনো ক্ষতি করেননি। প্রশ্নটি রেখেছি, আপনি বলছেন যে এই সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা, এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এই সরকার এই 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 যে যারা এই মত তৈরি করছে তাদেরকে উৎসাহ দিচ্ছে, রাইট? তো ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন, আপনি যেই ডক্টর ইউনূসকে নিয়ে গর্বিত, আপনি তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন, নিশ্চয়ই একটা নোবেল বিজয়ীর সাক্ষাৎকার গ্রহণ করা তো একজন সাংবাদিক হিসেবে গর্বেরই। তো সেখানে দাঁড়িয়ে কি আপনার এখন মনে হয় যে তিনি কেমন করে এদেরকে মানে পৃষ্ঠপোষকতা করছেন, কেমন করে এদেরকে উৎসাহ দিচ্ছেন? আমার কাছে এখন মনে হয় কি, সত্যিকার অর্থে আমি জানি না এই কথার বলার পরে আমি কতটুকু নিরাপদ থাকবো। আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনূস আসলে নিজের বুদ্ধিতে সবকিছু করছেন তা না, তারও পিছনে কোনো একটা শক্তি আছে যে শক্তি ওনাকে পরিচালিত করছে, এবং সেই শক্তি যেভাবে বলছেন উনি সেভাবেই কাজ করছেন, এবং সেই শক্তি ডেফিনেটলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি বা বাংলাদেশের তথাকথিত আন্দোলনকারী ছাত্র সমাজ না, এর বাইরে কোনো বৃহত্তর শক্তির ইন্ধনে ইঙ্গিতে তিনি কাজ করছেন বলে আমার কাছে মনে হয়। এই বিষয়ে আমি আপনাকে আর প্রশ্ন করব না, কারণ আমি চাই আপনি নিরাপদে থাকুন। আসাদ নূর যদি কিছু বলেন। জি, অনেক ধন্যবাদ। আমি এই প্রশ্নটা তো এরকমই যে তাকে আমি কি মনে করেছিলাম, প্রফেসর ইউনূসকে, তাই তো? স্বাভাবিকভাবে আমি বাংলাদেশের যে কোনো জাতিগোষ্ঠীর চেয়ে বেশি সংখ্যালঘু, কারণ আমার ধর্মীয় অবিশ্বাসের কারণে। ওইটা না, মামুন ভাই যেখানে থেমেছেন যে তার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে অনেক বড় কোনো শক্তি আছে, এইটি বলুন। আমি ওখানে যাচ্ছি। যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধর্মে বিশ্বাসী নন এটা আমি জানি, খুব ভালোভাবে জানি। তিনি ক্ষমতা নেওয়ার আগে আমি জানি, আমি খুশি হয়েছিলাম যে উনি বাংলাদেশটাকে বোধহয় সত্যিকার অর্থে বদলাবেন, যেটা আমার শেখ হাসিনার উপরে অভিযোগ ছিল। তিনি ইসলামিস্টদেরকে তোষণের মাধ্যমে চেষ্টা করেছিলেন ধর্মীয় যে দাঙ্গা এগুলো বন্ধ করার। তো আমার মনে হয়েছিল এইভাবে হবে না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন। অন্ততপক্ষে না পারলে একটা প্লট তিনি তৈরি করবেন যেটার মাধ্যমে আমরা সবার মর্যাদা পাবো। দেখেন, এখানে এসে অনেকেই কিন্তু জয় মামুন ভাইকে নিয়ে কটু কথা বলবেন, আপনাকে নিয়েও কটু কথা বলবেন। কেন আমি ফ্রেমে আছি? কারণ আমি ধর্মে বিশ্বাস করি না। অথচ এই মানুষটি আবার খুব আনন্দিত যেখানে খতিবকে গিয়ে কোপ দেওয়া হয়েছে। কোনো না ধর্মে অবিশ্বাসী ব্যক্তি কিন্তু কোনো খতিবকে গিয়ে কোপ দেয় না এই যাবৎ, এমনকি কোনো একটা মসজিদে গিয়ে ঢিল মারেনি। এবং তারা বিশ্বাস করে যে আমরা পৃথিবীতে থাকবোই না, অন্য কারোর সাথে মানে কোনো সাংবাদিক, কোনো মানে আপনাদের মতো প্রথিতযশা ব্যক্তির সাথে ফ্রেম শেয়ার আমি কেন করব, এটা করা যাবে না। এই জিনিসটা যারা বিশ্বাস করে তারাই কিন্তু কোপ দেয় কি। তো এই কোপ যারা দেয় তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন অবিশ্বাসী, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এসে এখানে বকাঝকা করছে তারা কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। এই যে মেনে এই ইসলামিস্টরা নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এইটা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে আছেন তারা জানেন। আমি আপনাকে আরেকটা জিনিস কানেক্ট করে দিই, এটা হাইপোথেটিক্যালি ধরে নিতে পারেন। আমি খোঁজ নিয়েছি, ধর্মে অবিশ্বাসী যারা রয়েছেন, যাদেরকে ব্লগারদের হত্যা করা হয়েছে, তাদের সবার নামে এটা প্রমাণিত যে তারা ধর্মে বিশ্বাসী ছিলেন না। কারো কারোর মতে তারা খুব খারাপ সমালোচক ছিলেন। তাদেরকে ওই হত্যার পরে অনেকে জাস্টিফিকেশন নিয়ে এসেছিলেন যে তারা এরকম না বললেই তো হতো, মানে যেমন এগুলো বলেছে হত্যা বইতো। তাদের ছবি মেট্রো রেলের পিলারে কে এঁকেছে আমি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি যারা ধর্মে অবিশ্বাসী রয়েছেন বা যারা এই প্ল্যান করেন তাদেরকে মোটামুটি আমি সবাইকে চিনি, এবং এই চেনাটাই স্বাভাবিক। তাদের সবাই অস্বীকার করেছেন এই কাজটি তারা কেউ করেনি। তাহলে করলোটাকে? আপনার মনে আছে অভিজিৎ রায়কে যখন হত্যা করা হচ্ছে, কার হাতে অভিজিৎ রায়ের ঘিলুটটা ছিল? সাংবাদিকের কথাই বলি, নাম নিচ্ছি না। তাকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে তিনি কি মনে করেন আর কি পোস্ট করেন। আমি বুঝি যে তিনি অ্যাসাইন্ড, তার এটা করার উপায় নেই। আমি তাকে লজ্জা দিয়েছিলাম অনেক জায়গায়, তিনি মানে এড়িয়ে গেছেন বিষয়টা। আমি তার যারা আরো বস আছেন তাদের উদ্দেশ্য কর্তব্য জানি, এখন মেলাতে পারে। আমার মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে একজন ব্যক্তি যখন খুব তাকে, এটাকে প্রমোট বলবো না, খুব স্যার বলছিলেন, উৎসাহ দিচ্ছিলেন,
তিনি আবার অনেক জায়গায় বলতেন যে হ্যাঁ, বাংলাদেশে থেকে সাংবাদিকতা করা যাবে না কেন, আমরা কি বাংলাদেশে সাংবাদিকতা করি নাই, কাকে ভয় পাইছি, সবাইকে। তিনি আবার ইসলামপন্থীদের এখন স্যার 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 মানে আরো অনেকগুলো উপাধিও দেন, আমরা শিখি ভালোই। মানে এই 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 বিষয়গুলো আপনাকে মেলাতে হবে। কে পিলারে ব্লগারদের ছবি এঁকেছে, এটা কার দায়িত্ব ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবস্থান তো স্পষ্ট, তাহলে আর কে আছে? জামাত আছে। আমাদেরকে কার ছিল এইটা সবাই আমরা জানি। বলছি আমি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যারা ব্লগারদের ছবি মেট্রো রেলের ওখানে যেয়ে বসাবেন, বা যারা চারুকলার আছেন বা যারা প্রগতিশীল মানুষ তারা। দায়িত্ব ছিল, নাম বলুন। বাংলাদেশে আরজিন নামের একজন শিল্পী, কালা বাজায় বাসি একটা গান খুব বিখ্যাত হয়েছে, তিনি এসে নেচে গেলেন। আমি আপনাকে আগে একবার বলেছিলাম, তিনি নেচে গেলেন বলতে অর্থে তিনি তার মিউজিক ভিডিওর ফটোশুট ভিডিও শুট করলেন, এবং বাংলাদেশের আর অনেক সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার বা মানে তাদের অ্যাক্টিভিস্ট বলবো না, কিন্তু তারা খুব পরিচিত মুখ, বিভিন্ন শিল্পী, এবং তারা এই সমকামী হওয়ার কারণে বা ট্রান্সজেন্ডার হওয়ার কারণে বিভিন্ন সময় আলোচনায় এসেছিলেন। তাদেরকে নিয়ে একটা সুন্দর মেলা বসলো, যে প্রত্যেকটা মানুষের অধিকার আমি চাই, প্রতিটি মানুষের অধিকার, তার মর্যাদা থাকবে। হঠাৎ করে এই মেলা দেখে আমি একটু অবাক হলাম, যেখানে একদিকে ডানপন্থীদের মানে মসজিদে ঢুকে গিয়ে কুপিয়ে আসে, সেখানে আমার সেই পরিচিত মুখরা, সমকামীরা এসে গান গাইছেন, নাচছেন, ভিডিও করছেন। তাদের নিরাপত্তা কে দিচ্ছে? ক্যামেরার পেছনে কে আছে দেখার চেষ্টা করলাম, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট খুঁজে কিছু পেলাম না। আবার এই যে ব্লগারদের ছবি আঁকা, এগুলো অ্যাসাইনমেন্টের অংশ, এবং আমি মনে করি এটা আমেরিকার ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি মনে করি তাকে 40 বছর ধরে তৈরি করেছে আমেরিকা, তাকে এই দেশে পাঠিয়ে তাকে ইসলামিস্টদের আরো 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 তো আরো আরো ধোয়া দেওয়া হয়েছে। আর এরা এরা আসলেই বোকা, যারা এদের ভালো চায়। এই ধরেন অনেক মানুষ ধর্মভীরু, ভালো, সবার ধর্মের অধিকার আছে, কিন্তু ধর্মান্ধদের যারা ধোয়া দেয়, যারা লাফায়, তাদেরকে আমরা চেষ্টা করি যে এটা না করার জন্য, কারণ এটা করলে কি ক্ষতিটা হয়। আমেরিকার হয়তো কোনো দুর্বিসন্ধি আছে এই দেশে, তাদের কোনো নিয়ন্ত্রণ দরকার, ভারত চায়নাকে বা অন্য কাউকে শিক্ষা দেওয়ার জন্য তাদের এখানে একটা বড় বেস দরকার, এবং সেটার জন্য এই দেশটা যে একটা 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 ভয়ঙ্কর ইসলামিস্ট দেশ, এটা প্রমাণ করার হয়তো দরকার। তারাই এটা করছে। আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিছু কিছু জায়গায় তো পশ্চিমাদের কিছু কিছু দাগ আছে, যে দাগের বাইরে আপনি যেতে পারবেন না। আপনি যত বড় সমকামী বিদ্বেষী হন, আপনি এই পশ্চিমের দেশে স্কুলগুলোতে আপনি ফ্ল্যাগ পাবেন, রেইনবো ফ্ল্যাগ, হাঁটতে বসতে উঠতে বসতে সকল সরকারি দপ্তরগুলোতে আপনি বেসগুলো আপনাকে ধারণ করতে হবে, যতই ঘৃণা। এটা মানে কি? এটা হচ্ছে যে স্বাভাবিকীকরণের চেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন এত লিবারাল মানুষ, তাদের কাছে তো মানে আমি একজন সাধারণ মানুষ, আমি জানি উনি ধর্মবিশ্বাস করেন না, এবং ব্যক্তি জীবনে কোথায় কোথায় ধর্মবিশ্বাস করেননি, কি কি কথা বলেছেন। তো যাদের সাথে বসে উনি ডিনার করেন, আরো অনেক খোঁজ গল্প করেন, তারা কি তার ধর্মবিশ্বাস বা তার অবস্থান জানেন না? তার প্রতিষ্ঠান কোন জায়গায় এই সকল মানুষের সমতার জন্য মানে এলজিবিটি কিউ কমিউনিটিকে ডোনেট করেছেন, আর এগুলো তো তারা জানেন। তো সেটার তো একটা লেজ রাখতে হয়, সেই লেজ রাখার চেষ্টা। পরে ছবি এঁকেছি, ছবি তুলেছি, পরে কে মুছে দিয়েছে, এটা বিষয়টি মামুন ভাই আপনার নিশ্চয়ই মনে আছে, যখন গ্রাফিতি করলো সবাই খুব বাহবা দিল, কত দারুণ, কত দুর্দান্ত। হ্যাঁ, সারা বাংলাদেশে একযোগে কেমন করে এই গ্রাফিতি হলো, কোথা থেকে এই রং এলো, কে এই আমাদের মাদ্রাসাগুলোতে এই গ্রাফিতি শিখায়? আমি বিলিভ করি না, আমি বিশ্বাস করি না। তো তারা করলো, এই প্রশ্নগুলি আমাদের মাথায় এলো না? না না, এই প্রশ্ন আসলে খুব কঠিন প্রশ্ন না, কারণ এই সময় তো এইগুলির মধ্যে তো আসলে আমাদের যাদেরকে আমরা জেনজি বলছি, সেই ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা, তাদের কাঁচা হাতে, তারা কেউ প্রতিষ্ঠিত শিল্পী না, তারা কেউ শুদ্ধ বাংলা বানানো বলতে পারে না, ঠিক মতো লিখতে পারে না। তারা কিন্তু না, সকলকে তো ট্রেনিং দিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশে কোথায় কোথায় অনুসন্ধান করছি, কোথায় কোথায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমি এখন সুনির্দিষ্ট করে অন্তত 4টা জায়গার নাম বলতে পারবো যারা এখানে এই গ্রাফিতি ট্রেনিং নিয়েছে, এবং এই আমেরিকা থেকে ট্রেনিং নিয়েছে গ্রাফিতির বিষয়ে। না, সেটা তো ধরেন বাংলাদেশে এরকম ঘটনা সবসময় থাকে, গ্রাফিতি ট্রেনিং শুধু না, আরো অনেক কিছু ট্রেনিং হয়। এখন সেই ট্রেনিংটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা তো আর তখন পরিষ্কার ছিল না। এখন না হয় আমরা 2 2 4 মেলাতে পারছি, কিন্তু শুধুমাত্র ওই ট্রেনিং যারা পেয়েছে তারাই যে গ্রাফিতি এঁকেছে তা না। বাংলাদেশের গ্রামে গঞ্জে, আমি একদম তেতুলিয়াতেও গিয়েছি, আমি এই 5ই আগস্টের পরে তেতুলিয়াতেও গিয়েছি, টেকনাফেও গিয়েছি, কক্সবাজারে গিয়েছি, কুয়াকাটায় গিয়েছি, সব জায়গায় গিয়ে দেখেছি সব জায়গায় কম বেশি গ্রাফিতি আছে, এবং সেগুলো কোনোটাই যে খুব দক্ষ হাতে নিপুণ শিল্পীদের আঁকা তা না। যে যেভাবে পেরেছে এঁকেছে, ভুল বানানে লিখেছে, এবং এটিকে আমি মনে করি যে এটা একটা তাৎক্ষণিক
প্যাটার্নটা একই রকম। 5ই আগস্টের পরে যে গ্রাফিটি মোটামুটি সব কিন্তু একই, মানে কমন ডিজাইন। হ্যাঁ, একই একই একই। মূল কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার এবং কোনো জায়গায় খুব অশ্লীল কথাবার্তা, খুব বাজে গালাগালিও আছে। আর হচ্ছে কিছু নজরুলের গানের লাইন, কিছু কবিতার লাইন, কিছু দেশাত্মবোধক স্লোগান ইত্যাদি, এগুলি তো। আর হচ্ছে ওই যে কি বলে, আবু সাইদের ছবির ওই যে একটা গ্রাফিক্স 2 হাত 2 দিকে তোলা, সেরকম, মানে ঘুরে ফিরে তো ওই একই জিনিস। তো আমার কাছে এটিকে খুব বড় জিনিস মনে হয় না যে গ্রাফিতির ট্রেনিং দিয়ে তাদেরকে আগের থেকে তৈরি করা হয়েছিল সারা দেশে। আমি বলেছি যে অ্যারাবিক যেই ইয়েগুলো, ডিজাইন গুলো, না, এটা খুব বড় মানে তর্কের বিষয় না। আমরা বরং আমাদের সময় শেষ, যদি খুব বড় কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, যদি শেষ, কারণ 1 ঘন্টা তো প্রায়। আমি বলতে চাচ্ছিলাম কি, যে ধরেন ডক্টর ইউনূসের পেছনে তারা আছে, কি আছে, এর চেয়েও যেটি বড় বিষয়, সেই শক্তি তো সবসময় সারা পৃথিবীতে সব দেশেই কোনো না কোনো ভাবে সক্রিয় থাকে। কিন্তু এই যে ইসলামিক গোষ্ঠী, ধরেন আপনি বলছেন যে হিজবুত তাহিদি নয়, তারাও বরং এই আক্রমণের শিকার হয়েছে। হিজবুত তাহরির জঙ্গি নিষিদ্ধ গোষ্ঠী, তাদের এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো যারা জেলখানায় পলাতক ছিল, তাদেরকে 19শে জুলাইয়ের পরে তাদেরকে জেলখানাগুলো থেকে বের করা হলো। এইসব কাণ্ড যে ঘটে বাংলাদেশকে, যে এখন আমি ওই আজকের এই যে পুরান ঢাকার ওই ব্যবসায়ীর মতো যাকে থেতলে দেওয়া হয়েছে, তো সবাই মিলে এখন আমরা যে বাংলাদেশটাকে এরকম থেতলে মৃত করে ফেললাম, এখান থেকে কি আর এখন বাংলাদেশ আইসিইউতে আছে, নাকি বাংলাদেশ দাফন কফিনের শেষ পেরেকটিও মারা হয়ে গেছে? আমি বলবো, জি জি। আমি খুব এত সহজে, এত অল্পতে হতাশ হতে রাজি নই। আমি মনে করি যেই জাতি 71 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, এবং তারও আগের থেকে আপনি যদি দেখেন যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা বাঙালির যত অর্জন, সবই তো আসলে প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জনগুলো হয়েছে, এবং তার মধ্যে নানা রকম ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র 71-এও আমরা দেখেছি, তার পরবর্তী সময়েও দেখেছি। সেই ষড়যন্ত্র ছিন্ন করেই বাঙালি আসলে তার মর্যাদা, তার আসন বা তার স্বাধীনতা, তার আত্মমর্যাদা ধরে রেখেছে। আমি মনে করি যে আগামীতেও বাংলাদেশ তার আসল প্রকৃত যে অসাম্প্রদায়িক চেতনার যে জায়গা, অসাম্প্রদায়িকতা বলতে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। আমি বলতে চাই যে বাংলাদেশ শুধুমাত্র মুসলমানের দেশ না, শুধুমাত্র হিন্দুর দেশ না, এটা ভারতের উপনিবেশ না, পাকিস্তানের উপনিবেশ না, আমেরিকার উপনিবেশ না। বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড। এই ভূখণ্ডে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে থাকবে। এদেশের নারী পুরুষ সবাই সমানভাবে অধিকার নিয়ে চলবে। সেরকম একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তো আসলে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই স্বপ্ন কোনো না কোনো ভাবে আবারও প্রতিষ্ঠিত হবে, এবং সেজন্য আবারও আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হবে। এখন আপনি আইসিইউ বলেন, কফিনের কাপড় বলেন, যাই বলেন, এগুলো একটা সাময়িক এক ধরনের ট্রমা। এই ট্রমা কাটিয়ে বাংলাদেশ উঠবে বলে আমি বিশ্বাস করি, এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ নিঃসন্দেহে উঠে দাঁড়াবে। কারণ এই যে আমরা শুরু থেকে বলছিলাম যে আমরা প্রতারিত হয়েছি, আমার সন্তানরাও প্রতারিত হয়েছে। আমার সন্তান থেকে শুরু করে আমি আমার ভাইয়ের, বন্ধুর, অনেক বোনের ছেলে মেয়েদেরকে তো দেখি তারা 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল, তারাও মনে করে যে তারা প্রতারিত হয়েছে। ফলে তাদের এখন ওই সময়ের আন্দোলনের ডাকে যে পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিল, এখন দেখি যে কোন দলের নেতারা বলেন যে আমরা আবার ডাক দিব। তো ডাক দেন না, দেখি না কয়জন লোক আসে। তো এই যে কেউ নাই তাদের সঙ্গে, এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আবার মাথা তুলে দাঁড়াবে, এবং বাংলাদেশ পরাজিত হবার নয়। মানে জ্বলে পুড়ে ছারখার, সুকান্তর সেই কবিতা যে জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। আমরা জ্বলে পুড়ে ছারখার হব, কিন্তু সেই ওই কি বলে ফিনিক্স পাখির মতো সেই ছায়ের ভিতর থেকে, ভস্যের ভিতর থেকে ঠিকই একদিন মাথা তুলে দাঁড়াবো। এটি আমি বিশ্বাস করে, আমি যদি মরেও যাই কালকে, আমি এই বিশ্বাস নিয়ে মরতে চাই। মামুন ভাই, আমিও আসলে এই বিশ্বাসটি করি। আমি নিশ্চিত যে আসাদ নূরও এই বিশ্বাসটি রাখে, কারণ সত্যি সত্যি আমরা হচ্ছে গিয়ে সেই অদম্য জাতি,
ফিনিক্স পাখির মতোই আমাদেরকে একদম মানে পিষতে পিষতে নিষ্পেষিত করা হয়, কিন্তু ওই পুড়তে পুড়তে যেমন খাঁটি শোনা হয়, সেরকম আমরাও পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে ছারখার হতে হতে আগুনের ভস্ম থেকে আবার আমরা দাঁড়িয়ে যাই। হয়তো এখন খুবই একটা ভয়ঙ্কর সময় পার করছে বাংলাদেশ, কিন্তু এই যে মামুন ভাই বললেন যে আমরা 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 প্রতারিত হয়েছি, কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের যে সন্তানরা প্রতারিত হয়েছে, যাদের যাদের অবস্থা দেখে আমাদের বিবেক জাগ্রত হয়েছিল, আমাদেরকে রুখে দাঁড়াতে হয়েছে, এই তারাই, আমাদের সেই সন্তানরাই আবার বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসবে, সেই প্রত্যাশা আমরা নিশ্চয়ই রাখি, তাদের উপর ভরসাও রাখি আমরা। সেই দিন খুব দ্রুত আসুক, যেন বাংলাদেশ আবারও দ্রুত ঘুরে দাঁড়ায়, সেই প্রত্যাশা রাখছি। আসাদ নূর শেষ মুহূর্তে কিছু বলতে আছে, 30 সেকেন্ডের মধ্যে বলে ফেলুন আসাদ। হ্যাঁ, আমি শুধু বলবো যে আমি একজন পতাকা বিক্রেতাকে চিনি, যিনি হাজার হাজার পতাকা একসাথে বানান, যার কারখানা আছে, আমি নাম বলছি না, শহরের নাম বলছি না। তিনি হিজবুত তাহরিরের পতাকার অর্ডার পেয়েছিলেন প্রথম, এবং এই যে হিজবুত তাহিদ, একটা হিজবুত তাহরির জঙ্গি সংগঠন, তাদের পতাকা, তার ধারণা ওই যে ব্যক্তি অর্ডারটা এবং তাকে পতাকা বানানোর জন্য বলেছিলেন, তিনি একটা কোন একটা গোয়েন্দা সংস্থার লোক। এখন একজন মানে সরকার রাষ্ট্রীয়ভাবে কেন হিজবুত তাহরিরের পতাকা, এই যে সাদা পতাকা কালো পতাকা দেখাতে হবে, সেটা নিশ্চয়ই আমার মুসলমান বন্ধুরা জানবেন, কারণ কোনো দেশে কোনো প্রাণহানি হোক সেটা আমি চাই না। নিজের সচেতন হলে অন্য কেউ সুযোগ নিতে পারে না। আমার দেশটা যেন গাজা না হয়, এটা আমি চাইবো। আর আমার জাতিসংগীতের ওই লাইনটা আমি বারবার বলবো, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, জলে ভাসবো। নয়ন নয়ন জলে ভাসলেও তো হবে না, একটা সময় মানুষও রাস্তায় নেমে আসবে। জয়মোহন ভাই যে কথাটা বলছেন, আমি তাই বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা বা অন্যদিকে ধাবিত করার সুযোগ নেই। মানুষের সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস, নিশ্চয়ই মানুষ রুখে দাঁড়াবে। এভাবে আমরা কখনোই বাংলাদেশকে হারতে দিতে পারি না, সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশ আবার জেগে উঠুক, বেঁচে উঠুক, সেই প্রত্যাশা রাখছি। জয় মামুন এবং আসাদ নূর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা ভালো থাকুন।